ভারতীয় রেলপথে আজ লেখা হবে নতুন ইতিহাস। নতুন হাইড্রোজেন ট্রেনের চাকা আজকে গড়াবে। হরিয়ানায় দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা গড়াবে আজ। আনুষ্ঠানিকভাবে হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হরিয়ানা জিন্দ থেকে সোনিপত রুটে চলবে এই ট্রেন। 10টি কোচের এই ট্রেনে একসঙ্গে প্রায় 2600 জন যাত্রী যাতায়াত করতে পারবেন। হাইড্রোজেন এবং বাতাসের অক্সিজেনের বিক্রিয়ায় ট্রেনের মধ্যে তৈরি হবে বিদ্যুৎ। ট্রেন চালাতে প্রয়োজন হবে না ডিজেল বা কয়লার, ফলে কার্বন নির্গমন হবে প্রায় শূন্য। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন পরিবহনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক, জানিয়েছে ভারতীয় রেল। হরিয়ানা জিন্দ থেকে আজকে নতুন এই হাইড্রোজেন ট্রেন তার যাত্রা শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নতুন এই হাইড্রোজেন ট্রেনের। আনুষ্ঠানিকভাবে আজকেই হবে উদ্বোধন। হরিয়ানা জিন্দ থেকে সোনিপত এই রুটে চলবে ট্রেন। মোট 2600 জন যাত্রী তারা যাতায়াত করতে পারবেন 10 কোচের এই ট্রেনে। হাইড্রোজেন এবং বাতাসের অক্সিজেনের বিক্রিয়ায় ট্রেনের মধ্যেই বিদ্যুৎ তৈরি হবে। ট্রেন চালাতে আলাদা করে কোনো ডিজেল বা কয়লার প্রয়োজন হবে না। তার ফলে কার্বন নির্গমন হবে প্রায় শূন্য, ফলে দূষণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাকে রাজনীতিতে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল নেত্রীর হাত ছাড়লেন আমলা থেকে রাজনীতিবিদ হওয়া মনীশ গুপ্ত। বলেন, 5-6 বছরে ভালো পদে ছিলাম না, দক্ষিণ কলকাতার সাংগঠনিক পদে থাকলেও তার নাম কে বাঁচতে। সূত্রের খবর, আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠাবেন মনীশ গুপ্ত। বিগত 5-6 বছরে তো আমি কোনো ভালো কোনো পদে ছিলাম না। ওদের আমি এমনি সময় নষ্ট করে কি হবে ছেড়ে দিলাম। 21শে জুলাইয়ের আগে তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন মনীশ গুপ্ত, যাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলই আপনাকে ছেড়েছে বলতে? হ্যাঁ, দলই আমাকে ছেড়েছে, মানে আমাকে জুনিয়র ছেলেদের দিয়ে দিয়েছে এখন। ওদের আমার তো আর কোনো কাজ নেই। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের রক্ষা করুন। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে যখন 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়, তখন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। অর্থাৎ পুলিশ যে আমলার অধীনস্থ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় 21শে জুলাই পুলিশের গুলি চালানোর সমালোচনা করতেন, কিন্তু সেই তিনি 2011 সালে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে তৃণমূল প্রার্থী করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বিপরীতে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হন মনীশ গুপ্ত। জেতার পর তাকে নিজের মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী করেন। শুধু তাই নয়, 2017 সালে মনীশ গুপ্তকে তৃণমূলের রাজ্যসভায় সাংসদও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে ওনারা যাদবপুরে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে। তখন কি কেউ ভেবেছিল যে আমি জিতবো কিংবা কি তৃণমূল ক্ষমতায় আসবে? তা তো কেউ ভাবেনি। তারপরে আমি একটা ভ্যাকেন্সি ছিল, 3 বছর মাত্র আমি এমপি ছিলাম। তারপরে আমি ফিরে এসেছি। তারপরে তো আমি ইলেকশনেও দাঁড়াইনি, 2021-এও দাঁড়াইনি, 2026-এও দাঁড়াইনি। আমি এখন ছেড়ে দিলাম। মনীশ গুপ্তকে মন্ত্রী করা নিয়ে বারবার চরম সমালোচনার মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি 21শে জুলাই শহীদ দিবস পালন করেন, তিনি কি করে সেই সময়কার স্বরাষ্ট্র সচিবকে মন্ত্রী সাংসদ করতে পারেন? এটা কি শহীদদের অপমান করা নয়? এই প্রশ্ন বারবার উঠেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থানে অনড় থেকেছেন। সেই মনীশ গুপ্তই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন। 21শে জুলাই সামনে এই গুলি চালনা নিয়ে একাধিক একদম সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন স্বরাষ্ট্র সচিব কখনো রাইটার্সে বসে গুলি চালান না, এটা অবান্তর কথা। স্বরাষ্ট্র সচিব কি করে তার জন্য দায়ী হতে পারে? লালবাজার থেকে তো কন্ট্রোল হয়, সেটা তার রাইটার্স বিল্ডিং থেকে কন্ট্রোল হয় না। মনীশ গুপ্ত তৃণমূলে কেন গেছিলেন সেটা মমতা ব্যানার্জি বলতে পারবেন। আসলে যা উনি বলেন মমতা ব্যানার্জি তার যে উল্টোটা করেন, এটা সব ক্ষেত্রে স্পষ্ট। মনীশ গুপ্তর ক্ষেত্রেও স্পষ্ট যে 21শে জুলাইটা একটা আসলে তৃণমূল কংগ্রেস রাজনীতির মনোভাবেই ব্যবহার করেছে। 2011 সালে ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের ঘটনা তদন্ত করতে একটি কমিশন তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিশন তার রিপোর্টও জমা দেয়, কিন্তু 15 বছরে তৃণমূলের আমলে কমিশনের রিপোর্টের ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।